ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল। দেখেন, আমি শিবিরের প্রসঙ্গে একটা কথা বলি। আজকে আমরা শিবিরের কোনো তাণ্ডব দেখছি না। বাংলাদেশে এই রক কাটা রাজনীতি, হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে। আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে। মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন, ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন। আসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপতৎপরতা চালায় সেটা একটু বুঝে আসতে হবে। বাংলাদেশের রয়ের প্ল্যান অনুযায়ী মোট 3টি লেয়ার কাজ করে। প্ল্যান এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা, যেটা গেল 15 বছর আওয়ামী লীগ এবং হিন্দুরা করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বড় বড় পদ পদবি নিয়ে এরা সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে। এমনকি শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়ে ভারতের পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দ্বিতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা কাজ করে গোপনে। তারা সরাসরি ভারতের পক্ষে কথা না বললেও ভারতীয় দূতাবাসের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভারতের প্রয়োজনে সবকিছু করে থাকে। তৃতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর। এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচণ্ড ভারত বিরোধী, কিন্তু গোয়েন্দাদের প্রথম 2টি লেয়ার যখন অকৃতকার্য হয় তখন সবশেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায়। আর এই লেয়ারে যারা থাকে তাদের পরিচয় যখন প্রকাশ পায় তখন আসলে কিছুই করার থাকে না, যে কারণে এদের ব্যাপারে অতি সাবধানী হওয়া অত্যন্ত জরুরি। এই শ্রেণীর ভারতীয় এজেন্টদেরকে সবচেয়ে বেশি কৌশলী হতে হয়, কারণ তাদেরকে ডুয়েল রোল প্লে করে দুই পক্ষকেই খুশি রাখতে হয়। এই ধরনের গোয়েন্দা এজেন্ট নির্বাচনে ভারতীয় গোয়েন্দাদের কিছু সুনির্দিষ্ট চাহিদা থাকে। এসব ক্ষেত্রে যারা অমি চেতনাধারী, দুশ্চরিত্র, ইসলাম বিদ্বেষী এমন ধরনের সব ব্যক্তিদেরকে বাছাই করা হয়। অন্তরে আওয়ামী চেতনা লালন করলেও প্রকাশ্যে তাদেরকে বিপরীত রূপে আত্মপ্রকাশ করানো হয়। এ ধরনের এজেন্ট তৈরিতে 1 যুগ 2 যুগ, আবার কখনো তারও বেশি সময় লেগে যায়, যাতে তাদের পেছনের ইতিহাস মানুষ ভুলে যায়। এসব এজেন্টদেরকে দিয়ে কখনো কখনো সাধারণ ভারত বিরোধীদের চাইতেও কঠোর ভাষায় ভারতকে আক্রমণ করানো হয়, যা দেখে মনে হবে এরা প্রচণ্ড ভারত বিরোধী। এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে। আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরো 32 বছর পেছন থেকে শুরু করতে হবে। আপনারা জেনে খুশি হবেন, আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক, আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি। ভারতের এজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির। শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে, তখন ভারতীয় ষড়যন্ত্রের 20 দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। ফ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি যখন অ আ ক খ করে সারা দেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন, তখনই পদে আগুন জ্বলে যায় আসিফ নজরুল আর তার আধ্যাত্মিক গুরু শাহরিয়ার কবিরের। ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা সাইদি 80-র দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন। দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন, তখন 1989 সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান, যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার, এক ধর্ম ব্যবসায়ীর উত্থান। আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাইদিকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন। তিনি লিখেছেন, সাইদি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন। তিনি ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল হিসাবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন। পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাইদি সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা, মিথ্যা। এই লেখার মাধ্যমে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেলোয়ার হোসেন সাইদিকে আটক করে এবং দীর্ঘ 1 যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশ বরেণ্য এই আলেম। আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে। অতএব দেলোয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী। আসিফ নজরুলের কাঁধে দেয়া ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে।